মর্নিং। কে আপনি? মানে কে তুমি? আপনি আপনার ট্রাভেল এজেন্সির জন্য একজন স্মার্ট এবং এডুকেটেড লোক খুঁজছিলেন। Yes. Yes. Please sit down. Okay. Thank you. Sir, can we start now? Huh? Interview? Interview. Formalities. Interview কি নেব? তুমি পাস। না, আমি আসলে চাচ্ছিলাম আমার এই ট্রাভেল এজেন্সিটা, যদিও এটা গ্রামের মধ্যে, মফস্বল গ্রাম, তারপরে চাচ্ছিলাম যে এই গ্রামের মানুষের বা আশেপাশের মানুষদের সেবা দেওয়ার জন্য। আর সেবা দেওয়ার জন্য ট্রাভেল এজেন্সির মধ্যে একটা স্মার্টনেস দরকার আছে। আমি চাচ্ছিলাম যে ইংরেজিতে কথা বলার জন্য। আমার মনে হয় তুমি খুব সহজেই ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবে এবং তাদেরকে ম্যানেজ করতে পারবে। কিন্তু স্যার, এই ভিলেজে ইংরেজি বললে কেউ বুঝবে? কোনো বোঝার দরকারই নাই। তুমি যে ইংরেজিতে স্মার্টলি কথা বলতেছো, এটা শুনেই তো কাজ হয়ে যাবে সবাই। তুমি আবার ভাইবো না যে গ্রামের মধ্যে উচ্চশিক্ষিত নাই, অনেক উচ্চশিক্ষিত আছে এবং গ্রাম থেকেই উচ্চশিক্ষিত মেয়ে আমি নিতে পারতাম। কিন্তু হয়েছে কি, ওই আঞ্চলিকতার একটা ব্যাপার আছে। তো আমি চাচ্ছিলাম যে আঞ্চলিকতার বাইরে আবার অনেকের উচ্চারণে মানে আছে, ঠিক আছে ইংরেজিতে খুব ভালো বলে, কিন্তু উচ্চারণে এত ঝামেলা। তো আমি প্রথম থেকেই চাচ্ছি আমার এই ট্রাভেল এজেন্সিটা রেপুটেশনটা খুব ভালো হোক। একটা ব্যাপারে আমি একদম স্ট্রিক্ট, রেপুটেশনের ব্যাপারে আই হ্যাভ নো কম্প্রোমাইজ। ওকে ওকে স্যার। কিন্তু স্যার, আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ এক্সকিউজ মি। আপনি কোনো ইন্টারভিউ ছাড়াই আমাকে অ্যাপয়েন্ট করে নিলেন, মানে? দেখো আলিয়া, আমি যে ইন্টারভিউ তোমার নাই এটা কিন্তু তুমি বলতে পারবে না। এই যে তুমি আসলা, তুমি আমার সাথে যে কি সুন্দর করে কার্টিসি মেনটেন করে কথা বললা, হাসলা, বা এই যে আমার সাথে বিহেভটা করলা, এটা তোমার ইন্টারভিউ হয়ে গেছে। আমি বুঝে ফেলেছি যে তুমি আসলে এই জবটা করতে পারবে। অত জিজ্ঞেস করতে হয় না যে ওখানে কি আছে, বাংলাদেশের রাজধানী কোথায়, এই মানে জাতীয় ফুল কোথায়, অত কিছু বলে ইন্টারভিউ, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, ওটার দরকার হয় না। চালচলনে কথাবার্তায় বোঝা যায় কে কতদূর কি করতে পারবে। ইউ আর ভেরি স্মার্ট স্যার। তবে আমার খুব আমি ভেরি লাকি যে তোমার মতো একজন স্মার্ট মেয়ে আমার এই প্রতিষ্ঠানের জন্য আমি পেয়েছি। আই এম ভেরি গ্ল্যাড টু ইউ। আর তোমার জামাই ওই জায়গায় কি কারবারটা করতেছে জানো কিছু? মানে আর কি বলবো, গ্রামের লোক কি তারে শুধু শুধু শিয়াল নাজিম ডাকে? আরে দেখ, মানুষটা একটু উন্নতি করতেছে, এটা না গ্রামের লোকের ভালো লাগতেছে না, এই জন্য তো এসব বলতেছে। তা হইতে পারে, তবে যে সে শিয়ালের মতো চতুর চালাক তাতে কোনো সন্দেহ নাই। সে করছেটা কি সেটা তো বলবি। কি আর বলবো, তোর কপালটা পুড়ছে এইবার। ভাই তো শহর থেকে শিক্ষিত মাইয়া আইনা চাকরি দিছে, তুই ক এই গ্রামে কি শিক্ষিত মাইয়ার অভাব পড়ছে? এই যে আমি ডিগ্রি ফেল, এইটা কি কম? আমি তো আর কিছুই জানি না। আরে গাধা, তোর জানা কি সে প্রেম করবে? আরে প্রেম করতেছে কই, চাকরি দিছে বললি না? আরে ওইটা তো নামের চাকরি, তার এখন তোর মতো ইন্টারফেল করা বউ পছন্দ না। আর ইংরেজি যে
জানা স্মার্ট মেয়ের সাথে প্রেম করার মজাই আলাদা। এখনো সময় আছে, লাগামটা টাইনা ধর। আমার চাকরি হয় নাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোর যদি সংসারটা ভাঙা যায় তাতে কিন্তু দুঃখের শেষ থাকবো না। গেলাম রে। কই গো তুমি? ওহ, যা পরিশ্রম গেছে, খিদে লাগে গেছে। ওহ, কই আছিস? সারাটা দিন তো বাইরেই কাটে আসছো, রাতটাও বাইরেই কাটে আসতা। আর কি যে বলো না তুমি। আরে তুমি তো জানো আমার এই ট্রাভেল এজেন্সিটা দাঁড় করানোর জন্য দিন রাত পরিশ্রম করে যেতেছি। হ, তা তো আমি দেখতেই পাইতাছি। শহর থেকে কোন মাইয়া নিয়ে আসছো চাকরির জন্য। আচ্ছা, এই গ্রামে এত বেকার যুবক যুবতী থাকতে তোমার শহর থেকে কে লেগা মাইয়া আনতে হইছে? তুমি তো বুঝতেছো না, এই বিজনেস করতে যায় তোমার ঘর বাইসে যাইতেছে। আহা, তুমি তো তোমার বান্ধবীর কথা বলছিলে, কিন্তু ওর উচ্চারণের ব্যাপক ঝামেলা। একটা সেন্টেন্স বলতে গিয়া মানে উচ্চারণ যা বলে সেটা শুনলে মানে নিজেরই লজ্জা লাগে, বুঝছো? তুমি না আমার উচ্চারণ শিখাইতে আইছো না। এই গ্রামের লোক করে তুমি খুব উচ্চারণ শিখাবা, তাই না? তুমি তো কোচিং সেন্টার খুলে বসছো নাকি ট্রাভেল এজেন্সি? আরে বাবা, আমি ট্রাভেল এজেন্সি খুললেও ওই ট্রাভেল এজেন্সির স্ট্যাটাস আছে। ওই যে ওই দিনই তো যে টিয়ানু সাহেব আইসা হানিমুনে যাবে, নতুন বিয়ে করছে, আমি তো পুরো ট্যুর সব ঠিকঠাক করে দিছি। তুমি না আমার এসব বুঝায় পার পাবা না, ঠিক আছে? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? আরে যেটা তুমি বোঝো না সেটা নিয়ে তর্ক করো না তো। আমি সব কিছু বুঝি। তুমি যে অফিসে যে মায়েরা রাখছো, নাম কি মাইয়া? আলিয়া, তুমি ওসব আলিয়া ফালিয়ারে আজকে চাকরি থেকে ছাঁটাই করবা কিনা সেটা আমারে বলো। আহা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলিয়া আমার এক বন্ধুর রেফারেন্স আসছে, আর তাছাড়া ও তো যোগ্য, তো সুন্দর করে কথা বলতে পারে, ইংরেজি বলতে পারে, মানুষের সাথে ম্যানারটা বোঝে। দেয়ার ইজ নো বেটার কমিউনিকেশন দেন লাভিং। না মানে লাভিং। হইছে, এখন তোমার ওই সুন্দর মায়া, ইংরেজি বলা মায়া, স্মার্ট মায়ের সাথে প্রেম করতে হইব, তাই তো? কি তুমি বলতেছো? দেখো, সারাদিন পরিশ্রম করে এসে এইসব শুনতে কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। আমি যেটা বলছি তুমি সেটা করবা নাকি আমি চলে যাবো? কি যাবো তুমি? আমার যেই দিকে দুই চোখ যায় আমি সেই দিকে চলে যাবো। এই দেখা, এই কি বলো? দেখা কি? শোন, তুই যেটা ভাবতেছিলি একদমই তেমন কিছু না। আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলছিলাম। আরে ভাইয়া কি তোরে বলবে সে ওই মেয়ের সাথে লটর পটর করতেছে? তুই না শুধু শুধুই। আমি যদি শুধু শুধুই বলি তাহলে তোর কথায় ভাইয়া কি ওই মায়ের চাকরি থেকে বের করছে? করে নাই কিন্তু। তোরে এত কইরা কইলাম আমার একটা চাকরির ব্যবস্থা কইরা দে, ভাই তো তোর কথা কানেই তুললো না। আমার নাকি ইংরেজি উচ্চারণ ঠিক হয় না। আরে এত উচ্চারণ দিয়ে আর কি হইব? দেখ, তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না। তোর কথায় ভাই ওই মায়ের চাকরি থেকে ছাড়াবে না। আর লটর পটর সেটাও যদি তোর বিশ্বাস না হয়, একবার অফিসে গিয়ে নিজের চোখে দেখায় কেমন পুতু পুতু করে কথা কইতাছে। তুই সত্যি কইতাছস? এই কাকুলি না কখনো মিথ্যা কথা বলে না। তোর যদি বিশ্বাস না হয় চল আমার সাথে গিয়ে নিজের চোখেই দেখ। কি হলো, চল আয়। শোনো, আমি তোমাকে বলি, এটা গ্রাম তো, মানে আমার ওয়াইফ মানে আমার বউ আর কি, গ্রামের মেয়ে তো, মানে কালচার সম্পর্কে জ্ঞানটা খুব কম। সোজা বাংলা বলতে গেলে বলা যায় যে একটু আনকালচার। নো প্রবলেম স্যার, আমি ভাবিকে একদম স্মার্ট বানিয়ে ফেলবো। পারবে তুমি স্মার্ট করতে পারবে, তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। কি যে বলেন স্যার, আপনার ওয়াইফ বলে কথা, আর উনি তো আমার ভাবি, আর ভাবির দাবি তো ফালানো যায় না, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অফিস টাইমের পরে যে এই এক্সট্রা টাইমটা যে তুমি ব্যয় করবো, আমাদের কাজ করবা, এর জন্য আমি তোমাকে পে করবো, ঠিক আছে? কোনো দরকার নেই স্যার, আমার বেতনেরটাই আমার জন্য এনাফ। থ্যাংক ইউ কি সুন্দর রিপ্লাই দিলা তুমি, কি কাণ্ড। আচ্ছা, তুমি এই জায়গায় কোথায় উঠছো, মানে সেটা তো জানো না? ওই যে করিম চাচার বাড়িতে। ও আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হলে তাহলে তুমি আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। রেখা, তুমি অফিসে এই জায়গায় তুমি ঘটনা কি? ও মাই গড, আই মি গড কি তোর একলার? বল। ও আমার গড, এই সেই মায়া না? এই সেই মায়ার সাথে তুমি প্রেম শুরু করছো? এই
মাইয়াটার আমি খুন করে ফেলাবো। রেখা এগুলো কি করতেছো তুমি? আমি কি করতেছি? আমি কি করতেছি না তুমি কি করতেছো? তোমার আমি বলছিলাম এই মাইয়ার চাকরি নট করে ওরে রাখতে, কিন্তু না, তুমি এই মাইয়ার হাত ধরে এখানে ঢলাঢলি করতেছো। ও মাই গড, এই এত কথার কাজ কি? তুই আলটিমেটাম দে, নয়তো ধর্মঘট অনশন যা যা করে সব চলবে। এই কাকুলি তুমি থামবে? ও থামবো কেন? ও যা বলছে ঠিকই বলছে। তুমি এই মুহূর্তে এই মায়ের চাকরি নট করবা আর ওরে রাখবা। আরে ওকে কেমনে আমি ঢুকাই? ও তো এই যে অফিসিয়াল যে কথাবার্তা ভালোভাবে বলা আর মানে ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এটা তো ওর দ্বারা সম্ভব না। ও তো কথাই বলতে পারে না। ডুরে বলে ডু গু, এই ধরনের মানে বাজে ভাবে ও ইংলিশ এবং কথাবার্তা বলে। কিভাবে আমি ওরে ঢুকাই? তুমি কি বলতেছো? অফিসে ওর নিলে তো আমার অফিসই লাটে উঠবে। তাতে কি হইছে? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? তুমি কি করবা সেটা আমারে বলো। রেখা তুমি শান্ত হও, শান্ত হও। তুমি বাড়িতে যাও, পরে বিষয়টা দেখতেছি, তোমার সাথে কথা বলবো। আমি বাড়ি যাবো না। যা ফয়সালা কর তুমি এখন করবা, এই মুহূর্তে করবা। তুমি যদি এখন এই মায়ের চাকরি থেকে নট না করছো তাহলে কিন্তু আমি চলে যাবো। এইভাবে কথা বলো না, অফিস এটা অফিস। তো কি হইছে? তুমি আমাকে বলো তুমি কি করবা, আমি কিন্তু না চলে যাবো বলে দিতেছি। চলে যাও, অফিসে বলতে এভাবে বলো না। চলে যাও, চলে যাও। আমি বাড়িতে কথা বলবো। যাও যাও, চলে যাও। যাও না, যাও না। অফিসে একটা টেকনোলজি আছে, কথা এটা মানে কিভাবে আমি বুঝাবো? আমার আমি বুঝলাম না, একদম হাত খাচ্ছি। কার সাথে কিভাবে কোন জায়গায় কিরকম ব্যবহার করতে হয় একদম জানে না। স্যার আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমি ওনাকে কিছু বলতে পারবো না। রূপবতী স্ত্রী না আসলে মানে শত্রু হয়ে দাঁড়ায়, স্বামীদের শত্রু হয়ে দাঁড়ায়, মানে ব্যাপারটা এরকমই আর কি। স্যার আমিও কিছু বুঝতে পারছি না। সরি সরি ভাই, ওর পক্ষ থেকে আমি সরি, ঠিক আছে? কিছু মনে করবে না ভাইয়া। সিচুয়েশনটা কেমন যেন একটা হয়ে গেল আর কি। রেখা, রেখা, এই রেখা। রেখা, এই রেখা, রেখা তুমি কি ঘরের ভিতরে বেরো আসো? কি হইছে? রেখা কই? রেখাকে ডাকো। রেখা কই? আমি কেন বলবো? তুমি বলবো না তো কে বলবে? তুমি তো সবসময় তার সাথে পুটুর পুটুর করো, দিন নাই রাত নেই, সবসময় বাসায় গিয়ে পুটুর পুটুর করো। তোমার জানবে না তো কে জানবে বলো? আমি জানি না। আপনার অফিস থেকে বেরোর সময় ওই দেখা হয়েছিল, তখন ও ওদিক চলে গেল, তারপর আমি জানি। তো ওদিক যখন চলে গেল তুমি তাকে আটকাবা না? যার আটকানোর কথা সেই তো বসে থাকে, আমি আটকাই কি করবো? আমার কাজ ছিল তাই তাড়াতাড়ি চলে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসছি। আমি তো জানি এই যে চলে গেছে না, এর পিছনে তোমার ভূমিকা আছে। তুমি তো চাও না আমরা সুখে শান্তিতে বসবাস করি, সংসার করি, এটা তুমি চাও না। একটা ঝামেলার জন্য তুমি বিভিন্ন পায়তারা করতেছো। রেখা, রেখা, রেখা। গেল কই? রেখা গেল কই? হ্যাঁ, কখনো তো এরকম করা নেই। অবশ্য মেয়েদের দৌড় তুই বাপের বাড়ি পর্যন্তই। দেখি ফ্রেশ হয়ে ওদের বাড়িতে একটু ঘুরে আসবো। কতগুলো টাকা নষ্ট হবে আর কি। শ্বশুর বাড়িতে কি আর খালি হাতে যাওয়া যাবে? স্যার আরে আলেয়া, তুমি সকালবেলা? ভাবি ফেরেনি এখনো? না, ও তো ফিরে নাই। আমিও তাই ভেবেছিলাম, তাই তো আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। না, এইসব আবার আনার দরকার ছিল কি? কি যে বলেন স্যার, ভাবি নেই বলে আপনার খাওয়া দাওয়ার প্রবলেম হবে, এটাকে আমি মেনে নিব? তুমি না আসলে অনেক ভালো, অনেক কেয়ারিং। অবশ্যই স্যার, ভাবি নেই বলে আপনার কোনো অযত্ন হতে দেওয়া যাবে না। আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলবেন। এই নাজিম, জি ভাইজান, আপনি? আসছিলাম তো নিজের বোনের খোঁজ খবর নিতে।
কিন্তু সকালবেলা যা দেখলাম, ভাইজান আপনি ভুল ভুল রাখো তোমার ভুল। শুনলাম আমার বোন নাকি কই গেছে। ওই আমার বোনরে তুমি কই পাঠাইছো? ভাইজান এটা কি বলেন, আমি কই পাঠাবো? আমি তো আরো চিন্তা করছিলাম দুপুরবেলা 10 কেজি মিষ্টি নিয়ে আপনাদের বাসায় যাব, ও রাগ ভাঙায় এখানে নিয়ে আসবো। ও তো আমাদের বাড়িতে যায় নাই, উল্টা কাকলি সকালবেলা ফোন দিয়ে আমারে কইলো যে তোমার উপরে রাগ করে নাকি ও বাড়ি ছাড়ছে, আর সেই চিন্তায় আমি চলে আইছি। সত্যি করে কও নাজিম, ও কই গেছে? আমার তো ভাইজান একই চিন্তা হইতেছে, কই গেছে। তোমার চিন্তা হইতেছে? কিন্তু তোমারে দেখে তো মনে হইতেছে না যে তোমার খুব চিন্তা হইতেছে। তোমারে দেখে তো মনে হইতেছে পুরপুরা মেজাজে আছো, পিকনিক করতেছো না। তুমি কিন্তু আমারে চেনো নাজিম। জি ভাইজান, আপনাকে চিনবো না কেন? মরণের আগ পর্যন্ত আপনার কথা মনে থাকবে। মানে রেখার বিয়ার আগে আপনি যে খেল দেখাইছিলেন, আমি তখনও ডরাইছি, এখনো আপনাকে ডরাই, ভয় পাই। তাহলে কিন্তু জলদি রেখারে বিশ্রায় বাইর করো। আর ওর যদি কিছু হয় না, তোমার হাড্ডি গুড্ডি গুড়াগুড়ি করে আমি কিন্তু তোমারে পিস পিস করে ভাগা লাগাবো। তোমারে বিয়ের আগেই দেখে আমি কইছিলাম যে এই ছেলের স্বভাব চরিত্র ভালো হইব না। এখন কি মিলছে তো? হ্যাঁ, সব জায়গায় মুখ দিয়ে দিয়ে খাওয়ার অভ্যাস আছে না? দেখো ও মাই গড, স্যার আপনি ঠিক আছেন? ঠিক আছে। ওরে সুজিত, আমি খুব চিন্তার মধ্যে আছি, খুব চিন্তার মধ্যে আছি। আমি সবই শুনছি ভাই। আমি অবাক হচ্ছি, মানুষের কত কিছু হারায়, ঘর হারায়, বাড়ি হারায়, চাবি হারায়, গরু বাছুরও হারায়, কিন্তু মানুষ হারা যায়, বউ হারা যায়, আমি এটা জীবনে কোনোদিনও শুনিনি। আসলে কি তোমার বউ হারাইছে? হ্যাঁ ঠিকই শুনছি, মানে কি বলবো, লজ্জার কথা না, মানে বউ হারায় যাওয়া, এটা বলতে তো কেমন যেন একটু খারাপ লাগে। মানে কত একটা জলজন্ত মানুষ ধুম করে হারায় গেল, এটা কোনো কথা খুঁজেই পাওয়া যেতেছে না, টেলিফোন সব বন্ধ। কি করা যায়, কোনো একটা বুদ্ধি দে না। না বুঝছি, এটা একটা বিপদই হয়ে গেছে, মান সম্মানের ব্যাপার। তুমি অফিস করছো নতুন, যাই হোক সেটা কোনো কথা না, কিন্তু তোমার একটা বুদ্ধি আমি দেই, তুমি এক কাম করতে পারো, সেটা হচ্ছে মাইকিং করে দাও। মাইকিং? মাইকিং? ওই যে ছেলে টেলে হারায় গেলে যে ছেলে খোঁজার জন্য ওই ধরনের? হ্যাঁ, কাজ হবে, কাজ হবে, কাজ হবে। কেন কাম হবে না? অবশ্যই হবে। মাইকিং কি না হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তুমি শুধু দরদ দিয়ে কথাগুলি, মানে গদগুলো সুন্দর করে যে লিখে দিতে পারো, শোনা আসো, বসো, কান্নাটাও থাকতে পারে। যদি সুন্দর হওয়া যায় একবার, তার কানে যদি এই বিষয়টা চলে যায়, যেখানে থাক সুর করে তোমার বউ চলে আসবে। ওরে মাইকিং, মাইকিং কি আমি করতে পারি? আর ওই যে ধারাভাষ্যকারটা যেভাবে মাইকিং করে, ওইভাবে কি করা সম্ভব? আর এই অবস্থায়, এই মানসিক অবস্থার মধ্যে মাইকিং করবো, আর মানুষজন কি, মানে আমি এটা কেমনে করবো? আমি তো পারবো না মাইকিং করতে। তোমাকে আমি আরেকটা বুদ্ধি দিই, ঘরের ভিতর দরজা বন্ধ করে, চোখ দুটোও বন্ধ করে, একদম তার কথা কল্পনা করি, মনে করো তোমার বউ সামনে আসে, তুমি মোবাইলে রেকর্ডটা করি সুন্দর করে রাখো, তারপরে সেটা মাইকিং এ প্রচার করো, দেখবা শুনতে খুব ভালো লাগবে। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে সুজিত, তুই যখন বললি, ঠিক আছে আমি মাইকিং করবো। মাইকিং জানি না, আমি আসলে রেখারে আমার বউ বাঁচবো না, আমি আসি। আজব খেল, কোনে গেল দিন দুপুরে বউটা? ঠিকই আছে, আল্লাহ গাওরা। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। আমার ওয়াইফ, আমার বউ হারিয়ে গেছে। আমার ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার ওয়াইফকে, আমার সহধর্মিণীকে খুঁজে পেলে তাকে কৃতজ্ঞতার সহিত নাজিম ট্রাভেলসের পক্ষ থেকে ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকার রিটার্ন টিকিট দেওয়া হবে। প্রিয় সহধর্মিণী, বউ, স্ত্রী আমার, তুমি যেখানেই থাকো ফিরে আসো। তোমার স্বামী তোমার গৃহে তোমার জন্য পাগল প্রায়। স্যার, কি অবস্থা আপনার? কি হাল বানিয়েছেন নিজের? না মানে একটু সমস্যা আছে আর কি। আচ্ছা আমি একটু বাইরে যাব, তুমি একটু অফিসটা আগলে রেখো তো, গুছিয়ে রেখো। স্যার আমি সব কিছু সামলে রাখবো, কিন্তু এই মুহূর্তে আপনাকে সামলানোটা আমার দায়িত্ব। আমার স্ত্রী, মানে আমার বউ রেখারে যদি আমি খুঁজে না পাই, আমি আসলে আমি শেষ।
আপনি চিন্তা করবেন, আপনি অবশ্যই ভাবিকে খুঁজে পাবেন। আপনি একটু এখন শান্ত হয়ে বসুন তো, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি। না না, আমি এখন কিছু খাবো না, আমার খেতে একদম ইচ্ছা করতেছে না। আপনি এটা বললে তো আমি শুনবো না স্যার। আপনি এরকম একটা রিয়্যাক্ট করছেন যে আপনার একার ওয়াইফই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এরকম কত লোকের মানে হাজবেন্ড ওয়াইফের কত ঝগড়া হয়, ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। একটা বউ চলে গেছে তো কি হয়েছে? আমি তো আপনাকে সাপোর্ট দিচ্ছি, তাই না? মেন্টালি সাপোর্ট দিচ্ছি, আপনাকে কাজে হেল্প করছি। মানসিক অবস্থার মধ্যে তুমি যে আমাকে এভাবে বলতেছো খুব ভালো লাগতেছে, এই ভরসাটা আমার দরকার ছিল। কারণ আমার বউটা কেমন না, মানে এই অফিসটা দেওয়ার কিছুদিন পর থেকে আমার সাথে কেমন জানি কারণে অকারণে মানে মিসবিহেভ করে, খেস করে। ওর এক বান্ধবী আছে কাকুলি, সার্বক্ষণিক কান পড়া দেয়, বিভিন্ন কথা বলে, মানে সংসারে কি যে একটা অবস্থা। কিন্তু কি রাঁধছো এগুলি তুমি? কেন লাউ চিংড়ি? আহা, লাউ চিংড়ি তো আমি খাই না, আমার ভালো লাগে না। আমি না বলছি তোমার চিকেন করতে, মুরগি। সবসময় মুরগি খাইতে খাইতে নিজেই তো মুরগি হয়ে যেতেছো। শোনো, এই লাউ তোমার পেট ঠান্ডা রাখবো, তোমার পেট ঠান্ডা রাখা জরুরি। আবার এই পেট ঠান্ডা রাখার আমার দরকার নাই তো, আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি এগুলি খাবো না এখন। তোমার আমি এগুলা খাইতে বলছি, তুমি এগুলাই খাবা। তুমি কি আমার জোর করে খাওয়াবা? হ, জোর করে খাবো। নাও শুরু করো। কেমন লাগে জোর করে খাওয়া যাবে? বের হয়ে যাবো তো। তুমি আমার রান্না খাবা না? খাও, শুরু করো। আমার ভালো লাগে না এগুলি, তোমাকে বললাম, তারপর তুমি এগুলি একদিন তো খাওয়াই যায়, এখন চুপ করে খাও। না। যে আমাদের মুরগিটা আসছিল না, তাহলে মুরগিটা তুমি ইয়া করে দিতা, তাই তো। আচ্ছা আচ্ছা, কালকে করি, আম খাও। আমার খাইতে ইচ্ছা করতেছে না, মুখে দিতে ইচ্ছা করতেছে না। খাও কইতাছি। না স্যার, আপনার জন্য আমার অনেক খারাপ লাগছে। আপনাকে ভাবি অনেক জ্বালায়, তাই না? অনেক প্যারা দেয়। না, প্যারা দিলেও আসলে রেখা আমারে খুব কেয়ার করতো। ভাইজান চলে আসছেন, মানে এই রেখা কি কোনো খোঁজ পাইছে? আমি খোঁজ পাবো কি করে? তোমার যে অবস্থা দেখতেছি তাতে তো মনে হইতেছে আমার বোনরে খুঁজে না পাইলেই তুমি খুব ভালো থাকো, সুখে থাকো। দেখুন, আমার স্যারের সাথে এভাবে কথা বলবেন না। এমনি না খেয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই চুপ! তোমার কি ধারণা যে আমি ফুলে উঠতেছি? ওরে কি আমি একা মারবো? সাথে তোমারে শুদ্ধে পুঁতে ফেলবো। ভাইজান আপনি এখন যান, এটা তো অফিসের একটা নিয়ম কানুন মতো চলতে হয়। আপনি যা করার পরে করেন, যান। শোনো, খুব দ্রুত যদি আমার বোনরে তুমি খুঁজে বাইর না করো তাহলে কিন্তু তোমার খুব অসুবিধা হয়ে যাবে। এটা আমার লাস্ট। স্যার, আপনি ভয় পাবেন না, আমি তো আছি আপনার পাশে। আর দেশে কি আইন কানুন বলে কিছুই নেই? না না, ঠিক আছে, যে এরকম মানুষ দেখলা তো ভয় পাওয়ারই কথা। তবে আগে ভয় পাইলেও এখন আর ভয় পাই না। তবে আমার মানে বউয়ের জন্য একটু খারাপই লাগতেছে, বুঝছো? কিন্তু সে তো সবসময় আপনার সাথে খ্যাচ করে, ঝগড়া করে, তো খারাপ লাগার কি আছে? না, মানে খেচ করলে স্ত্রী তো বোঝো না, স্ত্রী হলে মানে করে আর কি স্বামীর প্রতি এরকম আর কি। তারপরও ও আমার অসুখে বিসুখে যে সেবা করছে, মানে আমার একবার টাইফয়েড হয়েছিল, সারা রাত আমার মাথার সামনে বসে আমার মাথা জল উঠে দিয়েছে। এই স্মৃতিগুলি মনে করতেছে আর কি। এটা তো সবাই করে। না মানে আমি যখন এই পর্যটনের কোর্স করার পরে আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, ওদের জমি জমা আছে কিন্তু টাকা পয়সা ছিল না। ও আমার কথা শুই না, আমি যখন বললাম যে আমি অফিস দেবো, এক কথায় ওর গলার হার, কানের সব বিক্রি করে বললো যে টাকা ব্যবসা করবো। সবাই কিন্তু না করছে, কিন্তু ও আমাকে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। মনে হতেছে এগুলো এই যে মনে করছে আমার এই গ্রামের মধ্যে একটা ট্রাভেলস, গ্রামের মধ্যে কিন্তু এরকম ভাবে কেউ আসলে প্রতিষ্ঠা করতে পারে না। আমি যে করতে পারছি সেটা ওরই অবদান। স্যার, এগুলো সব ওয়াইফরাই তার হাজব্যান্ডের জন্য করে। না সেটা ঠিক আছে, কিন্তু মানে ওর এই কেয়ারটা আমার খুব এখন মনে পড়ছে আর কি। জানো কাকলি,
আমার বোনটার জন্য না আমার খুব কষ্ট হইতেছে, খুব মায়া লাগতেছে। ভাইজান ও তো আমার বান্ধবী, আমারও যে কত কান্না পাইতেছে। ভাইজান আপনার সাথে কি নাজিম ভাই দেখা হয়েছিল? দেখা হইব না কেন? অবশ্যই দেখা হয়েছে। আর ও তো একটা পাষণ্ড, এই অবস্থায় ওই মায়াটারে নিয়ে এসে অফিস করতেছে। ওই মাইয়াটাই তো গন্ডগোলের মূল। দেখবেন ওই মাইয়াটারে ঠিকই নাজিম ভাই বিয়া করবে। তাই নাকি? বিয়ে করলে কি আমি বসে থাকবো? আমার বোনের কিছু হলে কি ওরে আমি আস্থা রাখবো মনে করছো? ওর বুকের উপরে বসে ওর গলা আমি কুচি কুচি করে কাটিয়ে ভাজা লাগাবো। এত বড় সাহস! আমার বোনের কষ্ট দেয়। এই তুই এখানে পুকুর পাড়ে হাঁটতেছিস, তোর বুদ্ধিতে তো আমি মাইকিং করলাম, কাজের কাজ কিছু হলো না, আমার বউর তো কোনো পাত্তাই নাই। ওরে নাজিম ভাই, এত অস্থির হলেই হবে না তো, বুদ্ধি আরো আছে। ওরে আমার এত বুদ্ধির কোনো দরকার নাই, রেখার আমি কিভাবে পাবো সেটা বল। আমি ওসব ফকির বাবাটা এখন বিশ্বাস করি না, আমি করতেও চাই না। মাটি চালান দিয়ে আমার বউ আনবে এটা আমি বিশ্বাস করি না। আমি যেভাবে অন্য কোনোভাবে কিভাবে আমার বউ আনিয়ে দিবি সেটা তুই বল। আমিও বিশ্বাস করি না। শোনো, তোমার আমি একটা বাস্তবসম্মত আর একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে তুমি আবার ডক করে মাইকিং করো। ওরে তুই কি কস না কস, এই প্রক্রিয়া কি কোনোদিন বউ আসে? এটা কোনো কথা? কি ধরনের উল্টাপাল্টা কথা বলতেছিস? ওরে ভাই আসবেই আসবে, এই খবর শুনলি পরে মরা বউ জিন্দা হয়ে কবর থেকে উঠে চলে আসবে। ওরে এই ধরনের ওরে কথা ভাই বলিস তোমার না। বউ তো মরে নাই, সে এখনো বাইচে আছে, সুরসুর করে ফিরে আসবে। তুমি মাইকিংটা করো, যাও যাও যাও। আমি তোর কথা কোনো কিছু বুঝতেছি না, কেমনি কি আমাকে ভালো করে বল। আমি জানি না যাও, তোর যাও, কথা যাও। আমি করতেছি, যদি না আসে আমি কিছু জানি না, কিন্তু সুজিত দিলাম। একটি সংবাদ, একটি সুসংবাদ বটে। প্রিয় গ্রামবাসী, আপনারা শুনেছেন আমার স্ত্রী হারিয়ে গেছে। হারানো স্ত্রীকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত প্রায়। অযত্নে অবহেলায় আমার শারীরিক অবস্থা অবনতির দিকে, এমত অবস্থায় আত্মীয় পরিজনের চাপে আমি ঠিক করিয়াছি আমি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইব। আমার এই বিবাহে আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি আবার সুখী হইতে পারিব। তাই সবাই এসে আমার নতুন সংসারে আশীর্বাদ করে যাবেন। আলিয়া, আলিয়া তুমি এসে চলিয়া। স্যার আপনি ডেকেছেন আর আমি আসবো না? কিন্তু বলেন তো ব্যাপারটা কি? আপনি আমাকে অফিস রেখে এখানে কেন ডেকেছেন? আলিয়া তুমি তো নিশ্চয়ই শুনেছো, মাইকিংটা শুনেছো? হ্যাঁ, আপনি আবারও বিয়ে করছেন, কিন্তু পাত্রীটাকে কাকে বিয়ে করছেন? তোমাকে বিয়ে করবো। কি স্যার? হ্যাঁ আলিয়া, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি যে তুমি আমাকে টেক কেয়ার করো, তাই তোমার কেয়ারটা আমি করব। সত্যি স্যার? কিন্তু কোনো কিন্তু না আলিয়া, বলো তুমি রাজি? প্লিজ বল। স্যার। কে? ভাইজান আপনি এখানে? জি ভাই, এই যে মানে এটাই কি আমার দেখার বাকি ছিল? ভাই আপনার কথা জিজ্ঞাসা করছো তাই নিয়ে আইছি ভাই। জি ভাইজান, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি মাইকিং করেছি, মানে আমি আসলে বিয়ে করতে চাচ্ছি। তোমারে আমি কিছু করার নেই, থমকাবেন না, আমার ভয়টাও সব উবে গেছে। চলো আলিয়া আমরা এখান থেকে চলে যাই। ভাই একটু সরবেন প্লিজ, আমি বিয়ে করছি। রেখা, এতদিন তোর কথা মতো আমি চুপচাপ থাকছি, কিন্তু এখন আর চুপ থাকতে পারতেছি না বোন। ভাই তুমি এত রাগ করো না তো। রাগ করবো না মানে? আমার বোনরে রাখে ওই ফন্নির পুত নাজিম আরেকটা বিয়ে করতেছে, আর আমি রমজান চুপচাপ বসে থাকবো? অসম্ভব। আমি বললাম তো ভাইজান, তুমি কিচ্ছু করো না। আমি তো তোর কথা শুনবো না। ওই লুচ্চে বেটারে আমি খুন করব। তারপর? তারপর আবার কি? প্রয়োজন হলে ফাঁসিতে ঝুলবো। তারপর? আবার কয় তারপর? আচ্ছা তোর তো কোনো কথার মাথা মুন্ডু আমি কিছু খুঁজে পাইতেছি না। আচ্ছা বোন, তুই কি মেন্টাল হয়ে যাইতেছ? আমি ঠান্ডা মাথায় কথা কইতেছি ভাইজান, মাথা গরম তুমি করতেছো।
তারপর কি হইব আমারে কও? ভাইজান আমার দিকে তাকাও, দেখো আমারে। সে ছোট্টবেলা থেকে আমি কি পাইছি? বাবা মা ভাই বোন কেউই তো নাই আমার। আমি আমি সে ছোট্ট থেকে আমি কারো ভালোবাসা পাই নাই, কারো আদর ছোঁয়া পাই নাই। আমার কি আছে গো? আমার তো শুধু তুমি আছো এই পৃথিবীতে। তুমি ছাড়া আমার আমরা কি আছে? তুমি আমার কও। সেই তোমার যদি আমার কিছু হইয়া যায় তাহলে তাহলে আমি কি করবো? আমি কই যাবো? তুমি আমার কও ভাইজান, কি করবো? তাহলে আমি কি করব? হইছে বললাম, তুমি কিচ্ছু করবা না। ও আবার বিয়ে করব? সে যদি বিয়ে করে সুখে থাকে তাহলে করুক, বিয়ে করুক। আচ্ছা বোন, তোরে আমি যতই দেখি ততই আমি অবাক হই। তুই যদি আমার ছোট না হয়ে বড় হইতি তাহলে তোর পা ধুয়ে আমি পানি খাইতাম। আচ্ছা তুই এত ভালোবাসিস কেন? তুই খালি আমার একটা কথার জবাব দে তো বোন। তুই যদি ওরে বিয়ে করার অনুমতি দিবি তাহলে তুই ওরে না বলে পালায় আসলি কেন? তুই তো বলেই আসতে পারতি। আমি আর সহ্য করতে পারতেছিলাম না ভাইজান। আমি আমি দেখতে চাইছিলাম আমি যদি না থাকি তাহলে সে কি করে। তাই না? তুই দেখতে চাইছিলি? তাহলে তুই শেষটাও দেখ। বাবা বেলা তো অনেক হয়ে গেল, এবার কাজে করে শুরু করি। অবশ্যই চাচা, আপনি শুরু করেন, তাহলে শুরু করেন। তোমার তো নাম দাম ঠিকানা ঠিকানা সব লেখাই আছে, এবার শুধু সই করলে হবে। নাজিম ভাই জলদি করো তো। এই সুজিত, এদিকে। তুই যে বললি ও আসবো, আসে নাই তো। না আসলে আমি কি এখন বিবাহ করবো নাকি? আমি কবুল বলবো নাকি? মাথা খারাপ হচ্ছে? আসলে আসবেন, আসলে নাই তুমি কবুল বলো তো। এই, মাথা খারাপ হচ্ছে, আমি কবুল বলবো? ওর তুমি কি কইতেছ পাগলের মতন? এমনি করলে মান সম্মান থাকবো? মান সম্মান মানে আমি কবুল করবো গেলে কি? আমার বউ আছে না, ওর আমি ভালোবাসি। ওরা কি অন্য মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো নাকি? কি গো বাবা, তুমি বিয়ে করবে না তাহলে এসব আয়োজন কিসের? জি চাচা, আপনার আমি খুলেই বলি বিষয়টা। আমি আসলে বিবাহ করার জন্য বসি নাই। মানে আমার বউ রাগ করে আমার বাড়ি থেকে চলে গেছে। আমি এই আয়োজনটা করছি এই বিবাহের কথা শুনে যদি সে চলে আসে এই জন্য। আসলে আমি তার অনেক ভালোবাসি, আমি বিবাহ করব না। মানে সে আশা। তুমি চলে আসছো? কই ছিলা তুমি? আমি যেখানেই থাকি, তুমি না ভয় পাইও না। আমি এখানে তোমার বিয়া ভাঙতে আসি নাই। রোজ পোলা খাইতে ইচ্ছে হয়েছে তো তাই খাইতে আসছি। আরে কে বলছে? কোন পাগলে পড়ছে আমি বিবাহ করতেছি? কে বলছে আমি বিবাহ করতেছি? হ্যাঁ, বিবাহ করতেছো না? না। কি বলতেছে এগুলা? হ্যাঁ, তোমার এখন বিবাহ করতেই হবে। তুমি তুমি একটা মেয়ে কপাল পড়বা? না না ভাবি, স্যার আমার কপাল কেন পোড়াবে? উনি তো জানে আমার একটা অ্যাফেয়ার আছে। এই সব নাটক শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্যই করতে বলেছে আমাকে। সত্যি জান চাচা, জান জান, সব শেষ, সব শেষ। আমি দেখতেছি আপনার দেনা পানা এগুলো ভালো লাগবে না। ঠিক আছে ভাই, আপনাদের শুভকামনা করতেছি। আচ্ছা রেখা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি আমাকে ছেড়ে গেলে কেন? হ্যাঁ, ছেড়ে গেলে কেন? আমি ভুল করছি। কাকুলির কথা আমি আমি তোমার চলতেও করছি। শোনো, তোমার একটা কথা বলি, সংসারে যখন তৃতীয় জন ঢোকে না তখনই
সন্দেহ সৃষ্টি হয়। আর বেশিরভাগ মানুষ কি করে জানো, ওই সন্দেহটা মীমাংসা না করে আর উস্কা দেয়। আর এতে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, সংসারের ঝামেলা। একটা কথা মনে রাখবা, স্বামী স্ত্রী আর তুমি আমি যদি ঠিক থাকি তাহলে কোনো ধরনের কোনো ঝামেলা থাকে না। তুমি বলো আর কোনো দিন এই ধরনের ভুল করবা না? আমি আর কোনোদিন তোমার সারা যাবো না।